তোমরা আসো, আমাদের এখানে আসো। হ্যাঁ, এরকম তো অনেক জায়গা হতে পারে। এটা মার্কেটিং, এক ধরনের মার্কেটিং, এটা একটা মার্কেটিং। আমার মনে হয় যে আমাদের শিক্ষাটা সকলে আমরা দর্শন পড়বো, সকলে না পড়বে, অবশ্যই পড়বে, বাংলা পড়বে, কিন্তু আমার কত দরকার আমার এটাকে। জি, আমি ফোনটা নিয়ে নিই। ধন্যবাদ অধ্যাপকের রাশেদা। আমরা ফোনটা নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আচ্ছা, আমি ইংলিশ মিডিয়ামের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। একটু আগে বললেন যে বৈষম্যের শিক্ষা হয় না, কিন্তু এটা আমি জানি যে বুয়েটে ওদের ইংলিশ মিডিয়ামের জন্য ফর্মই আলাদা থাকে, এবং এটা হয় মানে ইংলিশ মিডিয়ামের যে ছেলেটা MIT তে চান্স পায়, সেখানে এনভায়রনমেন্টে একদম লাস্ট চান্সটা পায়। এটা তো ঠিক না। আমাদের বাচ্চারা দেখে যে আমরা এখানে পড়বো না, ওদের বলে এখানে আমাদের চান্স হয় না, এই জন্য আমাদের বাইরে যেতে হবে। এটা আমাদের প্যারেন্টসের উপরে তো অনেক বড় একটা বোঝা হয়ে যায় তখন। জি, ধন্যবাদ। আপনার বিষয়টা আমাদের আজকের জন্য প্রাসঙ্গিক নয়, তবু আমি আপনার মতটা প্রচার করলাম। সুযোগ হলে আমরা কোনোদিন ইংলিশ মিডিয়ামের বর্তমান পরিস্থিতি এবং তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, কোনো বৈষম্য হচ্ছে কিনা, সেগুলো আমরা আলাদা আলোচনা করবো। ডক্টর তারেক শামসুর রহমান, এই প্রসঙ্গে আপনার মন্তব্য শুনতে চাচ্ছেন যে আমাদের সরকার আছে এরকম কোন চিত্র আছে কিনা? না, এটা আমি অত্যন্ত মানে দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা জানি না যে আগামী 5 বছর পর আমাদের কতজন প্রকৌশলী দরকার হবে। আমরা জানি না আগামী 10 বছর পর আমাদের কতজন ডাক্তার হবে। আপা কিছুক্ষণ আগে বলতেছিলেন ডাক্তারদের কথা। ডাক্তাররা গ্রামে যাবে, কিন্তু ডাক্তাররা গ্রামে যেতে যাচ্ছেন না, তাদেরকে বাধ্য করানো যাচ্ছে না। আমরা জানি না আমাদের একটা সেটা ভিন্ন প্রসঙ্গ। ডাক্তাররা যেতে চাচ্ছে, আমি জানতে চাচ্ছি যে আমাদের ডিমান্ড কত, সাপ্লাই না, এটা নাই, এটা একদমই নাই, আমরা জানি না। এবং এটা মানে কারা করতে পারে এটা পরিকল্পনা কমিশন? না, পরিকল্পনা না, এটা আপনার পরিকল্পনা কমিশন তো ডেফিনেটলি তাদের একটা স্টেট যে আমাদের ভবিষ্যৎ আমরা কতটুকু, কিন্তু তারা করছে না। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটা পরিসংখ্যান থাকার কথা, তাদের একটা পরিসংখ্যান তারা বের করতে পারে কতটুকু দাঁড়াবে। এবং দুটো গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে যে দেখেন নার্স শিক্ষা একটা নেগলেক্টেড বাংলাদেশে, অথচ সারা বিশ্বে এটার প্রচন্ড ডিমান্ড আছে এবং আমাদের কত নার্স দরকার তাও আমরা পরিসংখ্যান নাই। এবং আপনি দেখেন আরেকটা সেক্টর আছে যে কথাগুলো আমি দীর্ঘদিন থেকে আমি লিখে আসছি, বলে আসছি, যে ভাষা শিক্ষা দেওয়া। আপনি কোরিয়ান ভাষা যদি শেখাতে পারেন, আপনি কোরিয়াতে একটা বড় সম্ভাবনা আছে জব মার্কেট। সিম্পল, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 2 বছর বা 1 বছর সে ভাষা শিক্ষা করবে, কোরিয়ান ভাষা শিখতে পারে। আপনি জাপানিজ ভাষা যদি আপনি শিখতে পারেন, আপনার একটা ক্ষেত্র আছে, জাপানে আপনি কাজ করতে পারবেন। কিন্তু সেটা না পড়ে যে কলেজ শিক্ষক আমাকে বললেন, আমাদের অভিভাবকরা, আমি আমার সন্তানকে অনার্স পড়াতে চাই, রাষ্ট্রবিজ্ঞানে সে অনার্স পড়ছে, বাংলাতে সে অনার্স পড়ছে, অথচ বাংলাতে যে না পড়ে সে যদি নার্সটা পুরুষ নার্স হিসেবে ট্রেনিং নেয়, মেয়ে নার্স হিসেবে ট্রেনিং নেয়, তার আমেরিকা তাকে সে যাওয়ার তার জন্য ক্ষেত্র আছে। কিন্তু আমরা যারা নীতি প্রণয়নের সাথে জড়িত, আমরা বিষয়টাকে কখনো ভাবিনি, কখনো গুরুত্ব দেইনি। এটাই হচ্ছে আমাদের একটা বড়, এবং ইভেন কি মেডিকেল টেকনোলজিস্ট, এটাও আমাদের দরকার। জি, ডক্টর তারেক, আমরা ফোনটা নিই। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। মাহবুব। হ্যাঁ বলুন মাহবুব সাহেব, বলুন। চিরাং থেকে বলছি। জি বলুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে বলছিলাম। জি বলুন আপনার বক্তব্য। আমার ছেলে চট্টগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্ম জমা দিতে 2000 টাকা খরচ হচ্ছে। জি। আবার পরীক্ষা দিতে যায় আবার 2000 টাকা খরচ হবে। জি। এইটা কি অনলাইনে করা যায় না আবার? জি, ধন্যবাদ। কোনো কমেন্ট আছে এটা? না, আচ্ছা, এটা অনলাইনে করা যায়। জাতীয় বিশ্ববিদ্যালয় কিছু কিছু ক্ষেত্রে এটা চালু করেছে, এবং আমি যতটুকু জানি ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনে এই কার্যক্রম শুরু করতে যায়, এর সাথে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়। তবে এই সাথে আমি একটা জিনিস অ্যাড্রেস করি, সেটা হলো যে যেখানে কথাটা উঠেছে যে পরিকল্পনা আমরা কত লাগবে, আমি এটা বলি। এখানে দেখুন, বাংলাদেশ সরকার ইতিমধ্যে একটা স্কিল ডেভেলপমেন্ট পলিসি করেছে। এটা দীর্ঘ প্রায় 3 বছর পরে এই সম্প্রতি এটা অনুমোদিত হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট পলিসি। এবং স্কিল ডেভেলপমেন্ট পলিসির মধ্যে যেটা আছে, এবং কতগুলো জিনিস দেখবেন যে আপনি যেটা বলেছেন যে শিক্ষা পরিকল্পনার কথা, যে একটা আমাদের কোন বছর চিকিৎসক কত লাগবে, আমাদের নার্স কত লাগবে, আমাদের সাধারণ শিক্ষক কতজন লাগবে, পরিসংখ্যানগুলো পৃথিবীর কোন দেশে লক্ষ্যহীন অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা নেই। এখন আপনি জাপান বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, কতগুলো ইন্ডেক্স আছে। এই বছর হয়তো আপনার মেডিকেলের কথাই ধরে, প্রফেসর অফ মেডিসিন এবার বেশি দরকার আছে, মেডিসিন শিক্ষক। কোনোবার হয়তো আপনার সার্জারি লাগবে,
তো আমাদের দেশে যেমন ধরেন অলরেডি আপনি জানেন যে এফবিসিসিআই ব্যবসায়ীদের যে প্রতিষ্ঠান, তারা সরকারের কাছে বক্তব্য রেখেছে। তারপর এই যে ম্যান পাওয়ার তারা যায়, তারপরে মিনিস্ট্রি অফ এডুকেশন মিলে একটা কমিটি হওয়ার কথা আছে, যেটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যেও এসেছে। যেমন আরেকটা জিনিস হলো এই যে তথ্য পরিসংখ্যান, আপনি লক্ষ্য করবেন একটা মন্ত্রণালয়ের এক শাখার সাথে আরেকটা শাখার তথ্যের কোনো মিল নাই। এই যে প্রাথমিক শিক্ষা, এখন যদি বলেন যে কত স্বাক্ষর, এটা বলা আমার পক্ষ কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে এটা কি হবে? তথ্য পরিসংখ্যানের নির্ভুলতার জন্য আপনি দেখেন যে শিক্ষা ক্ষেত্রে বেনবেজ আছে, কিন্তু বেনবেজ যে তথ্য সেটাও এখনো 2008 সাল পর্যন্ত। এই জন্য আমরা শিক্ষানীতি এবার একটা প্রস্তাব রেখেছি যে আপনার প্রত্যেকটা বছর আমাদের কর্মসংস্থান কত তৈরি হচ্ছে, কত সম্ভব হতে পারে দেশে, কত বাইরে, এটা যেমন আছে, এবং বেসরকারি উদ্যোগও তথ্য ভান্ডার শিক্ষাক্ষেত্রে গড়ে তোলা যায় সে অবকাশ আছে। অর্থাৎ আপনাকে নির্ভুলভাবে জানতে হবে যে আমার এই বছর কতজন চিকিৎসক লাগবে, কতজন প্রকৌশলী লাগবে, কতজন শিক্ষক লাগবে, কোন ডিসিপ্লিনে কত, বা আমি এই যে কোনো যেমন শিল্পায়িত দেশগুলোতে শিল্প উদ্যোক্তাদের সাথে তারাই বলবে যে আমার এই বছর এইরকম টেকনিশিয়ান দরকার, এই বছর এই সেক্টরে লাগবে। সেই জিনিসটা যদি আমরা শিল্পের সাথে বছর 5-10 বছর আমাদের কৃষি একটা অত্যন্ত পোটেনশিয়াল সাইট, সেই কৃষির সাথে আমার জীবিকার সাথে যে সম্পর্ক যদি না করতে পারি তাহলে তো সমন্বয় না। ধন্যবাদ জনাব ফারুক। আমি ফোনটা নিই। হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আশরাফ বলছি কক্সবাজার থেকে। জি আশরাফ সাহেব বলুন। জি আমি হচ্ছে আপনার মেডিকেলের স্টুডেন্ট। আমি আসলে খুবই খুশি হচ্ছি যে এতজন শিক্ষাবিদকে একসাথে দেখতে পেরে। ওনারা বরাবরই বলে যাচ্ছেন যে ডাক্তাররা গ্রামে যেতে চান না। আমি আপনাদের সামনে একটি আইডিয়াল আপনাদের আসলে স্থাপন করতে চাচ্ছি, সেটা হচ্ছে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ যেটা আছে একটা জাফরুল্লাহ চৌধুরী, সেখানে বাধ্যতামূলক ভাবে ডাক্তারদেরকে গ্রামে যেতে হয়। আর প্রফেসর লেভেলে যারা আছেন তারা কেন বা যাবেন? একজন সিভিল ইঞ্জিনিয়ার বের হয়ে যে পরিমাণ অর্থ পায়, আসলে একজন গ্রাজুয়েশন করার পর একজন এমবিবিএস পাস করা ডাক্তার আসলে কি সেই পরিমাণ টাকা পায়? তারা যে গ্রামে যাবে, আশা করি সম্মানিত শিক্ষাবিদরা এটা একটু আলোচনা করে উত্তর দিয়ে দেবেন। জি জি ধন্যবাদ। আমরা সেটা আলোচনা করব না, এই জন্য যে এটা আমাদের আজকের জন্য প্রাসঙ্গিক বিষয় না। আমি অধ্যাপিকা রাশেদার কাছে চাই, আপনার কি মনে হয় যে এই কাজটা কাদের করা উচিত সরকারের, এবং কাজটা কিভাবে শুরু করা যায়? কোন কাজটা? এই যে পরিকল্পিত শিক্ষা, আমরা যে জনশক্তি তৈরি করছি, পরিকল্পনা মন্ত্রণালয় তৈরি করবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের একটা যোগ থাকা দরকার না? অর্থ কোত্থেকে আসবে? সরকার দেবে। সবচেয়ে বড় কথা, অর্থটা আমাদের কিন্তু কম বরাদ্দ, বুঝছেন। 2.2% হচ্ছে আমাদের জাতীয় আয়, এবং বাজেটের আর কি ন্যাশনাল বাজেটের কিন্তু এবার তো 16% যায় নাই, বলা হয়েছে এবার কিন্তু কম দেওয়া হয়েছে। যদি অর্থ বরাদ্দ না থাকে আমরা যত পরিকল্পনাই করেন অর্থ বরাদ্দ তো আসবে, তারপরে আমার কাজটা করার ইচ্ছা আছে কিনা, আমি কাজটা করার চিন্তা করছি কিনা, ইচ্ছা সেটা তো নাই এখন, নাই জন্যই তো বলা হচ্ছে কোনোটাই নাই। আমার কত কিছু লাগবে, আমার ডাক্তার কত, আমার পরিকল্পনাটা তো নাই, কোথায় আছে বলেন? আমরা কেন কত অপচয় হচ্ছে আমাদের। বুয়েট থেকে ধরলাম, আমি বুয়েটে ছিলাম ওখানে পারিবারিক কারণে। বুয়েটে যারা পাস করে তাদের মেধাবী যারা তো বেশিরভাগ চলে যায় বাইরে, অপচয় না? দেখেন দেশের অর্থে তারা পড়ছে, তারা থাকছে না তো, কেউ পিএইচডি করার নামে যাচ্ছে কিন্তু তারা ফিরে আসছে না, বেশি তাই। তো এটা কি আমার অপচয় হচ্ছে না? তাহলে সেটাও একটা সমস্যা, কারণ আমি যে পরিকল্পনা করলাম আমার এতজন প্রকৌশলী দরকার, আমি তৈরিও করলাম কিন্তু তারা থাকলো না। আমার দেশের অর্থে, আমাদের জনগণের অর্থে কিন্তু থাকলো না। তাহলে আমাদেরকে আরো চিন্তা প্রসারিত করতে হবে। সার্বিক যদি আমরা চিন্তা না করি, রাষ্ট্রের সার্বিক কল্যাণের চিন্তা না করি, তাহলে কিন্তু আমাদের কোনো চিন্তাই বাস্তবায়িত হবে না। জি ধন্যবাদ ডক্টর তারেক। জি এখানে একটা জিনিস আছে, আপনি একজন গ্রাজুয়েট শিক্ষক, সে যদি বাইরে যায় আপনি তাকে বাধা দিতে পারবেন না, তবে হ্যাঁ কিন্তু আপনি আবার তৈরি করতে হবে। মূল বিষয়টা একটা পার্সেন্টেজ যাবে, ধরে নিয়ে প্ল্যানটা করতে হবে। এবং যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, এখনই নির্ধারকদের এই বিষয়টা চিন্তা করা দরকার যে আমার বাংলাদেশের জন্য আগামী 5 বছরে আমরা কত গ্রাজুয়েট আমার দরকার। সবাই অনার্স করবে, আমি এই নীতিতে বিশ্বাসী না। আমি পৃথিবীর অনেক দেশে গেছি, অনেক দেশে পড়াশোনা করেছি, পৃথিবীর কোন দেশে ঢালাও উচ্চশিক্ষা নাই। আমি জার্মানিতে গেছি, আমি আমেরিকাতে ছিলাম, আমি জার্মানিতে পড়াশোনা করেছি, আমেরিকাতে পড়াশোনা করেছি, কোথাও আমি দেখি নাই যে আপনি পাশ করার সাথে সাথে একটা ছেলে উচ্চশিক্ষা নেবে। তার যদি মেধা থাকে, এবং এই জন্য কিন্তু তাকে তার জন্য কর্মক্ষেত্র সৃষ্টি করতে হবে। যেমন যে আপনি অনেকেই জানেন যে ব্যাংকিং সেক্টর একসময় ছিল বাংলায় পাশ করে ব্যাংকার, এখন সম্ভবত সেটা হচ্ছে না। এখন বিবিএ গ্রাজুয়েট আসছে, ব্যাংকে ঢুকে এসছে। এইখানেই হচ্ছে সিদ্ধান্তটা নিতে হবে যে আমার ব্যাংকিং সেক্টরে আগামী 5 বছরে আমার এত গ্রাজুয়েট দরকার। একটা লোক গ্রাজুয়েশন করে
তাকে আপনি 3 বছর ট্রেনিং দেন, তাকে ব্যাংকিং সেক্টরকে ডেভেলপ করেন, তাকে ব্যাংকিং সে শুরু করুন। যাকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন তাকে ইঞ্জিনিয়ার তৈরি করুন। যাকে আপনি ডিপ্লোমা, আজকে দরকার হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, অনেক মেডিকেল ইউনিভার্সিটি, মেডিকেল হাসপাতাল হয়ে গেছে এখানে, অথচ ভালো টেকনোলজিস্ট আমাদের নাই। এটা সরকারি উদ্যোগে ভালো টেকনোলজিস্ট করা দরকার। আপনার নার্সের কোনো গ্রাজুয়েশন সেন্টার নাই, বিএসসি না, অথবা পৃথিবীর বিভিন্ন দেশে আমি দেখেছি যে আপনার নার্সের বিএসসি গ্রাজুয়েশন ইন নার্সিং। আমি